তাহলে কারণটা কি? ভাবতে গিয়েও মাথার ব্যথা হচ্ছে অনুপমার। আর ভাবতে পারছে না, আর ভাবতেও চাচ্ছে না। আপাতত যা হওয়ার হবে। টুকটুকির কথা মাথায় আসতে দ্রুত রুম থেকে বের হলো অনুপমা। ড্রয়িং রুমে আসতেই লক্ষ্য করলো সায়নিকার সাথে টুকটুকি খেলছে। সায়নিকার গালে চুমু দিচ্ছে। টুকটুকি সাধারণত অপরিচিত কারোর সাথে এত দ্রুত মিশে যায় না। অপরিচিতদের সে ভীষণ ভয় পায়, কিন্তু সায়নিকার সাথে এত দ্রুত মিশে গেল কি করে সেটাই ভাবছে সে। টুকটুকি সায়নিকের সাথে দেখে তার একদম ভালো লাগছে না। টুকটুকিকে নিয়ে একটা অনিশ্চয়তা কাজ করছে তার মধ্যে। সায়নিকা যদি জেদের বসে টুকটুকিকে কিছু করে বসে, তাহলে সে নিজেকে কখনো সামলাতে পারবে না। টুকটুকি তার মেয়ের মতো, কোনো চাইবে না তার মেয়ে কিছু হোক। অনুপমা দ্রুত টুকটুকির কাছে গেল, সোফা থেকে তাড়াহুড়ো করে টুকটুকির কোলে নিল। রুষ্ট গলায় বলে উঠল, আমাদের রাগ কখনো আপনি টুকটুকির উপর ঝাড়বেন না। ওকে কি আপনি হিপনোসিস করেছেন? ও তো সহজে কোনো অপরিচিত মানুষের সাথে মেশে না। আপনার সাথে এত সহজে মিশে যাওয়ার সন্দেহ হচ্ছে। দয়া করে এটুকু বাচ্চার ক্ষতি আপনি করবেন না। ওর সাথে আপনার শত্রুতা থাকার কথা না। সায়নিকা হাসলো। হাসিতে রহস্যে লুকিয়ে আছে তার। হাসতে হাসতে বলল, অনুপমা, এই খেলার প্রথম গুটি টুকটুকি। ওকে কিছু করব না, নিশ্চিতে থাকো। গুটি এদিক সেদিক যাবে, তবে গুটি অক্ষত থাকবে। আর ছোট্ট বাচ্চাকে আমি হিপনোনিস করব না। ক্ষণে ক্ষণে হিপনোনিস করা এত সহজ বিষয় না। আর হিপনোনিস করলেও সেটা বেশিক্ষণ স্থায়ী রাখা কঠিন। একটা মাসুম বাচ্চাকে আদর দিলে সে মিশে যাবে। শুধু শুধু শক্তি নষ্ট করার প্রশ্নই আসে না। আর তোমাকে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, এখন যে খেলাটা চলবে সেখানে আমি কাউকে হিপনোসিস করব না। শুধু চাল চেলে যাব, আর সে চালে এক একজনকে ঘায়েল করব। তোমার সাথে আমার শত্রুতা নেই, তুমি কোনো অন্যায় করনি। সৌভিককে ভালোবাসো, আর ভালোবেসে দু চারটে পাগলামি করেছো। ভালোবাসা অন্যায় না, পাগলামি করা অন্যায় না। তুমি তোমার জায়গায় নির্দোষ, তবে সৌভিক, তাকে আমি ছাড়বো না। আমার হাতে সে খুন হবে তার, আর তোমার সামনে হবে। সময় মতো সব জানবে, আর খুনের দায়টা সৌভিক নিজের ঘাড়েই পড়বে। আমাকে তোমার মতো এগোতে দাও। অনুপমা ভেতরে ভয়ে ছেয়ে গেল। ভয়ার্ত গলায় জিজ্ঞাসা করলো, সৌভিককে কি নিরুপমা হত্যা করছে? আপনি সত্যি করে বলুন তো, সৌভিক কেন হত্যা করতে চান? সৌভিক তো নিরুপমাকে হত্যা করার কথা না। তাদের ভালোবাসার বিয়ে, ভালোবাসে একে অপরের বিয়ে হয়েছিল। অ্যাক্সিডেন্টে নিরুপমা মরার পর সৌভিককে কেন মেয়ের প্রতি আসক্ত হতে দেখিনি? তাহলে কি করে বুঝবো নিরুপমাকে সে হত্যা করছে? একটা মানুষ এত কাছে থেকে এটুকু বলতে পারি, নিরুপমার যদি হত্যা হয়ে থাকে সেটার পিছনে সৌভিক দায়ী নয়। থুতনির নিচে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সায়নিকা। অনুপমার কথা সম্মতি দিয়ে বলল, আমিও জানি সৌভিক নিরুপমাকে হত্যা করেনি, তবে নিরুপমা সে অনেকটা ভালোবাসে এ ধারণাটা মিথ্যা। নিরুপমার মতেই তার যা আছে সেটা নাটক, আর নাটক কখনো সত্যি হতে পারে না। সৌভিক নাটক করে লাভ কি? একটা মানুষ কেনই বা মৃত ব্যক্তির উপর নাটক করবে, তাও আবার ভালোবাসার নাটক? আবার সে খুন করেনি। আমি কি বলতে চাচ্ছেন বুঝিয়ে বলুন, না হয় চুপ থাকুন। সায়নিকা চুপ মুচকি হাসলো, জবাবে বলল, তাহলে চুপ হয়ে গেলাম। আর আজকে রান্নাটা আমি করব সৌভিকের জন্য। আপনাকে আমি ভরসা করতে পারছি না। বলা যায় না, সৌভিকের রান্নায় বিষ মিশিয়ে দেন, তখন কি হবে? রান্না আমিই করব। এত সহজে শত্রু দমনে আমি বিশ্বাসী নই। প্রমাণ রেখে কাজ করার মানুষ আমি না। আমি সৌভিককে তিলে তিলে মারবো? এত সহজে মরলে তো আমি শান্তি পাবো না। অনুপমা আর কথা বাড়ানো না, জায়গা পরিবর্তন করলো। টুকটুকির সামনে না আসতেও সে অনেক কথা বলে ফেলেছে, যা একদম ঠিক হয়নি। সে চুপচাপ চলে গেল। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত নামলো। কলিং বেলটা বেজে উঠলো। অনুপমা দ্রুত রুম থেকে বের হতে নিল। সায়নিকা পিছু ডেকে বলল, আসতে যাও। একটা দুঃসংবাদ আসবে। সে থেমে গেল। অবাক দৃষ্টিকে সায়নিকার দিকে তাকিয়ে বলল, মানে কি বলতে চাইছেন আপনি? বলতে চাচ্ছি, এত হন্তদন্ত হয়ে দুঃসংবাদ শুনতে এগিয়ে যাচ্ছ কেন? একটু না হয় আসতে যাও। দুঃসংবাদ কেন আসবে? আপনি কি জ্যোতিষী নাকি? সব আগের থেকে বলে দিচ্ছেন। এরকম কথা বলা থেকে বিরত থাকুন। হয়তো সৌভিক এসেছে, ওর আসার সময় এসে বলে দরজাটা খুলে অনুপমা ভেবেছিল সৌভিক এসেছে, কিন্তু না। দরজায় দাঁড়িয়ে আছে একজন মধ্যবয়স্ক লোক। চুলগুলো বেশিরভাগই পাকা। ভদ্রলোককে চিনতে পারছে না। এর আগেও কখনো দেখেছে বলে মনে হয় না। ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন, কে আপনি? কাকে চাই? মিস অনুপমাকে। আমি অনুপমা, কিন্তু কেন? সৌভিক সাহেবের মাথায় একটু আঘাত পেয়েছে, হাসপাতালে ছিল এতক্ষণ, এখন বাসায় আনা হচ্ছে। আমি আগে চলে এসেছি বাইকে করে, আর আমার বাকি কলিগরা ওকে নিয়ে আসছে। অনুপমা হতবাক হয়ে গেল। তার মানে কি সায়নী ইচ্ছা করে সৌভিকের ক্ষতি করেছে? সে এবার একটু ভয় পেতে শুরু করলো। খেলা শুরু করেছিল, আর সে খেলা এখন সে খেলার মুখ্য গুটি হয়ে এদিক ওদিক যাচ্ছে অনুপমা। কখনো সাপের মুখে পড়ছে, আবার কখনো তত্তর করে মই দিয়ে উপরে উঠছে। এই খেলার সমাপ্তি চায় সে। তবে এই খেলার সমাপ্তি হবে না, বরং খেলাটা আরও জটিল হবে। কিছু ভেবে পাচ্ছে না, তবু এক মনে ভেবেই চলছে। মধ্যবয়স্ক লোকের কথায় ভাবনার ঘোর কাটল তার। আপনি চুপ করে আছেন কেন? এমনি। ওর এখন কি অবস্থা? আর এখন হলো কি করে? পেছন থেকে একটা গাড়ি ওর গাড়িতে ধাক্কা দেয়, ব্যাস। মাথায়
চোট পেল, তবে বেশি জটিল কিছু হয়নি। একটু মাথা ফেটেছে, শরীরটা ক্লান্ত, একা আসতে পারছিল না, তাই বাকিরা নিয়ে আসছে। বুড়ো মানুষ আলাদা এসেছে, বিদায় দ্রুত চলে এসেছে। আপনি ভেতরে এসে বসুন। লোকটা ভেতরে আসলো। অনুপমার ভাবনার যেন কাটছে না। কি হচ্ছে এসব? কে এই সায়নিকা? নিরুপমার অনেক বান্ধবী, সে দেখেছে, তবে সায়নিকাকে সে কখনো দেখেনি। নিরুপমার সাথে ঘনিষ্ঠ থাকলে অবশ্যই সায়নিকাকে দেখতো। আর সৌভিকের সাথেও বেশি দিনের পরিচয় এর আছে বলে মনে হয় না। সৌভিকের সাথে কি এমন শত্রুতা, সে যে সৌভিককে খুন করতে চাইছে? কেন? 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 ভাবতে ভাবতে যেন পাগল হয়ে যাচ্ছে সে। ঠাই হয়ে দাঁড়িয়ে আছে। সায়নিকা তার কানের কাছে আসলো। বলেছিলাম না দুঃসংবাদ আনতে এত দ্রুত এগিয়ে যেও না। আমাকে বিশ্বাস কেন করছো না? আমি তো তোমাকে কোনো মিথ্যে বলবো না। আমি তোমাকে সবসময় সত্যটা বলবো, আর বরাবর এই সত্যিটা তোমার মিথ্যে মনে হবে। সময় যাবে, তুমি আরও জটিলতায় পড়বে। আর এই গল্পের শুরুটা তুমি করেছো, আর ইতি আমি টানবো। সায়নিকার কথা শুনে অনুপমা কোনো কথা বলতে পারছে না। দরজায় শুধু একটা আওয়াজ পেল। দরজার দিকে তাকিয়ে দেখলো দুজন লোক সৌভিককে নিয়ে দাঁড়িয়ে আছে। সৌভিকের মাথায় ব্যান্ডেজ করা। সে সৌভিককে ধরতে নিলে সৌভিক হাত দিয়ে বাধা দিয়ে তাকে থামিয়ে দিল। সে বাধ্য মেয়ের মতো থেমে গেল, কিন্তু তার স্থানটা পূর্ণ জায়গাটা দখল করে নিল সায়নিকা। সে সৌভিকের হাতটা ধরে বলল, চলো ঘরে চলো। সে সকাল থেকে তোমার অপেক্ষা করছি, তোমাকে এভাবে দেখবো আশা করিনি। হঠাৎ অ্যাক্সিডেন্ট করলে কিভাবে? একটু তো দেখে শুনে ড্রাইভ করতে পারবো। সৌভিক সায়নিকে হাতটা আবদ্ধ করে বলল, আমি সত্যি বুঝতে পারছি না এত ফাঁকা রাস্তায় পেছনের গাড়িটা কেন অন্য জায়গায় দিয়ে না গিয়ে আমাকে ধাক্কা মারলো। পুরো মেজাজ চড়ে আছি। আরে মাথা ঠান্ডা করো, ঘরে গিয়ে টেস্ট নাও। তোমার সাথে অনেক কথা আছে আমার, তোমাকে বলার অনেক কিছু আছে। সায়নিকের কথা মতোই সৌভিক রুমে গেল তার সাথে। অনুপমা বাকিদের বিদায় দিয়ে দরজা লাগালো। টুকটুকিকে ঘরে খেলছে। টুকটুকির যত্ন আজকে নেওয়া হয়নি ঠিক করে। খালা রান্নাঘরে কি যেন করছে। সায়নিকা সৌভিকের সাথে এটা ভাবতেই ভয়ে জমে গেল অনুপমা। সে দ্রুত সৌভিকের রুমে গিয়ে এগিয়ে গেল। সেখানে গিয়ে হয়ে উকি দিয়ে অনুপমার হাত পা জমে গেল। সায়নিকা একটা ধারালো ছুরি নিয়ে সৌভিকের দিকে এগিয়ে যাচ্ছে, আর সৌভিক পিছনে চোখ বন্ধ করে আদাসহ হয়েছে। অনুপমা নিজেকে সামলাতে পারে না, দৌড়ে গিয়ে সায়নিকার হাতটা ধরে সৌভিককে বলতে লাগলো, দেখো সৌভিক, সায়নিকা তোমাকে খুন করতে চাচ্ছে, তুমি তাকে একদম বিশ্বাস করবে না। ওকে তুমি বের করে দাও বাসা থেকে, না হয় ও তোমাকে মেরে ফেলবে। প্লিজ সৌভিক, সায়নিকাকে একদণ্ড বিশ্বাস করো না। এই দেখো ছুরি দিয়ে তোমাকে ক্ষতবিক্ষত করতে চাইছে। সায়নিকা নিজেকে ছাড়িয়ে নিল। অনুপমাকে হালকা গলায় বলল, অনু, তুমি মনে হয় আমাকে ভুল বুঝছো। এসব কি বলতেছো? আমি সৌভিককে কেন খুন করব? ও আমার ভালো বন্ধু, আমরা একে অপরের বিজনেস পার্টনার। ওকে আমি খুন করলে আমারই লস। অনুপমা নিজেকে সামলাতে পারলো না, বেশ দৃঢ় গলায় বলে উঠলো, তুমি তো আমাকে বলছো তুমি সৌভিককে খুন করতে চাও। সৌভিক বিরক্ত গলায় অনুপমাকে বললো, অনুপমা থামো, তুমি কাকে কি বলছো? সায়নিকা সম্পর্কে তুমি কতদূর জানো? আর হঠাৎ করে তোমার এমন মনে হলো কেন যে সায়নিকা আমাকে মেরে ফেলবে? কি সমস্যা তোমার? সায়নিকা ছুরি দিয়ে তোমাকে খুন করতে চেয়েছিল, এই দেখো সায়নিকার হাতে চুরি। কথাটা বলে সৌভিক অনুপমা সায়নিকের হাতের ছুরিটা লক্ষ্য করে নির্দেশ করলো। অনুপমার কথা শুনে সায়নিকা অট্ট হাসলো। সায়নিকা হাসি যেন অনুপমার কাছে বিশ্বের মতো লাগছে। সায়নিকা হাসতে হাসতে জবাব দিল, আমি তো ছুরি নিয়ে সৌভিকের পাশে রাখা ফলের ঝুড়িটার কাছে যাচ্ছিলাম সৌভিককে ফল কেটে দেওয়ার জন্য। অনুপমা, মানসিক ডাক্তার দেখাও, তোমার মনে হয় মানসিক বিকৃতি ঘটেছে। আমার মনে হয় তুমি একটু বেশি চিন্তা করছো কিছু বিষয় নিয়ে। পাশ থেকে সৌভিক বেশ বিরক্ত ভরা গলায় বলে উঠলো, আমারও তাই মনে হয়। সকাল থেকে শুরু হয়েছে তোমার কাহিনী। তোমার জন্য ঠিকমতো ব্যবসার মিটিংগুলো করতে পারছি না। সকালে মিটিং করতে হচ্ছে দুপুরে। তুমি আমাকে জাস্ট পাগল বানিয়ে দিচ্ছ অনুপমা। তোমার এই পাগলামি আমি মানতে পারছি না। তুমি এরকম করে থাকলে আমি তোমাকে তোমার বাসায় গিয়ে রেখে আসবো। টুকটুকির দায়ভার আমি নিব। দরকার হলে তাকে অন্য কোথাও রেখে মানুষ করবো, তবুও তোমার মতো পাগলের পাগলামি আর সহ্য করতে পারবো না। বাসা থেকে বের করে দেবার কথা বলতে অনুপমা বেশ ভয় পেয়ে যায়। টুকটুকি আর সৌভিক ছাড়া সে একটা মুহূর্ত নিজেকে ভাবতে পারে না। যতবার এমন চিন্তা করছে ততবার তার ভীষণ খারাপ লেগেছে। এবার সৌভিকের কথাটা তার বুকে তীরের মতো বিদ্ধ হলো। সে সৌভিকের পায়ের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার পায়ে পড়ি, আমি এ বাসা থেকে কোথাও যাব না। আমি টুকটুকি আর তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি আর এমন পাগলামি করবো না, আমাকে মাফ করে দাও। অনুপমা, পা ছাড়ো। আর তুমি ভালো করেই জানো আমি সরি অ্যাকসেপ্ট করি না। আপাতত তুমি আমার সামনে থেকে সরো, বাকিটা পরে দেখা যাবে। আমি কোথাও যাব না। আমি তোমাকে আমার চোখের আড়াল করবো না। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি এখান থেকে চলে গেলে তুমি আমাকে রেখে চলে যাবা। আমি তোমাকে হারাতে পারবো না। তোমাকে ছাড়া আমার ভীষণ একা একা লাগে, দম বন্ধ লাগে। সবাইকে আরও রেগে গিয়ে রুষ্ট গলা বলে, অনুপমা, আমার সহ্যের পরীক্ষা নিও না। এখন তুমি আমার সামনে থেকে চলে যাও। আমি যাব না। আমি চলে গেলে সায়নিকা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিবে। আমি যাব না। আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। বিশ্বাস করো, আমি কোনো মিথ্যে বলছি না। আমার কথাটা প্লিজ একটু শোনো। অনুপমা, প্লিজ আমার পা ছাড়ো। আমার ভীষণ রাগ উঠছে তোমার এসব ন্যাকামি দেখে। এখন কিন্তু যা ঘটবে সেটা স্বাভাবিক মাত্রায় ছাড়িয়ে যাবে। অনুপমা কোনোভাবেই সৌভিকের পা ছাড়ছে না। যতই সৌভিক ছাড়াতে নিতে ততই যেন অনিশ্চয়তা তাকে গ্রাস করছে। ভীষণ কষ্ট যেন তার বুকে এসে বাধা পাচ্ছে। এই অবস্থায় অনুপমা আর সৌভিক পা ছাড়ার কথা
ভাবতেই পারছে না। ফলস্বরূপ সবই কিছুটা রাগবশত অনুপমাকে লাথি মারে। একে তো শরীরে ভালো না, তার উপর সকাল থেকে এত কাহিনী কোনোভাবেই নিতে পারছে না। তার মধ্যে অনুপমার কথা তার ভীষণ মনে পড়ছে। সব মিলিয়ে অনুপমার এই পাগলামি সহ্য করতে না পারে এমন কর্ম করে বসে। অনুপমা কিছুটা দূরে সরে যায়। বিছানার পাশে কর্নারে সেপ্টালটা ভর দিতে গেলে সেটা হেলে পড়ে একটা বিকট আওয়াজ সৃষ্টি হয়। পাশের রুম থেকে টুকটুকি দৌড়ে এসে কাঁদতে থাকে। খালা রান্নাঘর থেকে এসে বোবার মতো দাঁড়িয়ে আছে। সায়নীকে কোনো বোধহয় হচ্ছে না। সে নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সৌভিক যেন উত্তেজনা আরো বেড়ে গেল। নিজের মাথায় হাত দিয়ে আঘাত করতে করতে বলতে লাগলো, কোন পাপ করার পর তোমাকে এ বাড়িতে থাকার অনুমতি দিয়েছিলাম এখন ভেবে পাই না। তুমি আমার জীবনটা বিষাক্ত বানিয়ে দিচ্ছ। আমি আর পাচ্ছি না কালকে তুমি এ বাসা ছেড়ে বাবার বাসায় যেও। টুকটুকি কিছুদিন সায়নীকে সামলাবে, এটুকু মেয়ে আমার সাংসারিক অশান্তি নিতে নিতে পাগল হয়ে যাবে। অনুপমা এখনো মেঝেতে পড়ে আছে। সবকিছু যেন তার বাইরে চলে যাচ্ছে। জীবন যা হচ্ছে তাই যেন সে হারিয়ে ফেলছে। এমতো অবস্থায় সে একজনের স্পর্শ লক্ষ্য করলো সায়নীকে তাকে ধরছে। সায়নীকে তাকে স্পর্শ করে বললো, ওঠো অনু, সবসময় এরকম পাগলামি করো না। তুমি কখনোই সৌভিককে পাবে না, শান্ত হও। তারপর কানের কাছে এসে হালকা সুরে বলল, খেলার প্রথমে যদি এত অস্থির হয়ে যাও তাহলে পরে কি করবে? তোমাকে আমি এ বাসা থেকে যেতে দিব না। কারণ তুমি যদি খেলাটা না দেখো তাহলে তো আমি খেলে মজা পাবো না। আমার এই খেলার একমাত্র দর্শক তো তুমি। যাও, উঠে তোমার রুমে যাও। সৌভিককে বোঝানোর দায়িত্ব আমার। অনুপমা একদম চুপ হয়ে গেছে সায়নিকের একটা কথায়। সে এ বাসায় থাকতে পারবে এটা ভেবে তার একটু ভালো লাগছে। কারণ এ বাসা ছেড়ে সে অন্য কোথাও থাকার কথা চিন্তা করতে পারে না। অনুপমা সৌভিককে একটু আড়াল করলে নিজের অস্তিত্বটা হারিয়ে ফেলে। সে আর কোনো কথা না বলে পাশের রুমে চলে গেল। খালা টুকটুকির সামনে চেষ্টা করছে। সায়নিকা কর্নারের সেপটা ধরে তুলে পাশে দাঁড় করিয়ে রাখলো। সৌভিকের কাছে গিয়ে বলে, দুঃখিত, আমার মনে হয় তুমি অনেক আপসেট হয়ে গেছো। আমার জন্য হয়তো এত সব ঘটনা ঘটছে। সৌভিক নিজেকে কিছুটা সামনে নিয়ে বলল, অনুপমা একটু পাগলের মতো। জানি না মেয়েটা আমাকে এত ভালো কি করে বাসলো, তবে আমি মনে প্রাণে চাই ও ভালো থাকুক। তবে মেয়েটা দিন দিন মাত্রাতিরিক্ত জেদি হয়ে গেছে। এটা বুঝতে পারতেছে না যে তার প্রতি আমার ভালোবাসা কাজ করে না। অনেকবার টুকটুকির কথা চিন্তা করে ওকে ভালোবাসার চেষ্টা করছি, তবে বিশ্বাস করো নিরুপমার কথা ভেবে আর পারিনি। সায়নীকে সৌভিকের হাতটা ধরে বলল, প্লিজ ডোন্ট বি আপসেট, সব ঠিক হয়ে যাবে, আমি সামলে নিচ্ছি। অনুর ব্যবস্থা আমি করছি। ওকে নিয়ে এত চিন্তা করে নিজের শরীর খারাপ করো না। তার বয়স কম তাই পাগলামি করছে। বয়স ঠিক হওয়ার সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আর আমি যেহেতু এসে গেছি সব কিছু আমি সামনে নিব। আমার উপর ভরসা করতে পারো। বলে সৌভিক চোখের দিকে তাকালো সে। সৌভিক তার দিকে তাকালো। এ প্রথম নিরুপমার পর কারোর প্রতি এক অদ্ভুত দৃষ্টি পড়ল সৌভিকের। সায়নিকে সে এর আগে দেখেনি। বিষয়টা এমন না, বরং এর আগে অনেকবার দেখেছে, তবু আজকের মতো এত নেশা জাগেনি। সৌভিকের নেশার ঘর কাটে বিকট আওয়াজের সাথে সাথে সায়নিকা চমকে যায়। আওয়াজের উৎসে দুজনে ঘর থেকে বের হয়ে এগুতে লাগলো। আওয়াজের উৎসটার কাছে গিয়ে দুজনে চুপসে গেল। এরকম অনাকাঙ্ক্ষিত কিছু দুজনের কেউ আশা করেনি। কারণ অনুপমা ফ্যানে ঝুলছে। বিছানার উপর চেয়ার দিয়ে সেটাতে উঠে দাঁড়িয়ে গলায় দড়ি দিয়েছিল। তাই দড়ি দেওয়ার পর চেয়ারটা বিছানা থেকে জোরালোভাবে আওয়াজের সৃষ্টি হয়েছে। নীল দ্রুত অনুপমাকে দৌড়ে গিয়ে ধরলো। কোনো রকম ফ্যানের বাঁধন থেকে ছুটিয়ে নিয়ে বলল, হাতের পালস পর্যবেক্ষণ করে দেখলো সে এখনও জীবিত। সায়নীকে চুপচাপ দাঁড়িয়ে সব দেখছে। মেয়েটা যেন কোনো কিছুতেই সহজে ঘায়েল করতে পারবে না। এত বড় বিষয়টি ঘটে গেছে, তবুও মেয়েটা বেশ সাবলীল হয়ে দাঁড়িয়েছে। সৌভিক কোনো চিন্তা না করে অনুপমাকে কোলে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গেল। নিচে গিয়ে গাড়িতে উঠিয়ায় হাসপাতালে নিয়ে গেল। সায়নিকাকে সাথে নিয়ে গেল। অনুপমার হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে যাচ্ছে, মুখ দিয়ে লালা বেরোচ্ছে। অবস্থা যে ক্রমশ খারাপের দিকে যাচ্ছে দুজনে টের পাচ্ছে। প্রথমে একটা প্রাইভেট হাসপাতালে গেল। সেখানে যাওয়ার পর জানানো হলো যে প্রাইভেট রোগী হাসপাতালে ভর্তি করানো হয় না, দ্রুত কোনো সরকারি হাসপাতালে নেওয়া হবে। সৌভিক আর সময় নষ্ট করলো না, দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে গেল। অনুপমাকে ভর্তি করিয়ে বাইরে অপেক্ষা করতে লাগলো। হাত পা তার কাঁপছে। অনুপমা এমন একটা কাজ করে বসবে সে মেনেই নিতে পারছে না। যথেষ্ট নরম মেয়ে অনুপমা না, যথেষ্ট শক্ত মনের, একটু আবেগী, তবে আত্মহত্যা প্রবণ ছিল না কখনো। অস্থির লাগছে সৌভিকের অনেক। অনুপমার কয়েকটা কথা শুধু কানে বাজছে। একদিন দেখো তোমাকে মুক্তি দিয়ে তোমার আড়ালে হয়ে চলে যাব। তখন চাইলেও তুমি আমাকে পাবে না, চাইলেও কিন্তু এত বকা দিতে পারবে না। ম্যাজিকের মতো হারিয়ে যাব। তখন বুঝবে আমি তোমার কী ছিলাম। এখন তো পাত্তা দাও না। পাত্তা না দিলেই কি, বয়েই গেছে তোমার পাত্তা।
পাওয়ার বলে কখনো খিলখিল করে হাসতো আবার কাঁদতো। মেয়েটার কিছুটা অদ্ভুত স্বভাবের ছিল, কখন যে হাসতো আবার কখন যে কাঁদতো বলা যেত না। কখনো আরাসে মেঘের মতো চোখ দিয়ে বৃষ্টি নামতো, আবার কখনো বৈশাখে রোদের মতো তপ্ত হয়ে হাসতে হাসতে লাল হয়ে যেত। আজকে অনুপমার কিছু হলে সৌভিক নিজেকে ক্ষমা করতে পারবে না, কারণ অনুপমার প্রতি একটা সময় সে নিজেও বিরক্ত হয়ে গেছে। সব কিছুতে বিরক্ত প্রকাশ করছে, সুন্দর করে বোঝানো মেয়েটা তার চলে গেছে। আজকে মেয়েটার জন্য বড্ড মায়া হচ্ছে, চোখগুলো অজান্তে ভিজে যাচ্ছে, অনেক কিছু ভেবেই কষ্ট পাচ্ছে সে। অনুপমা আরেকটা কথা সৌভিকের কানে পাচ্ছে। আমাকে তোমার কি মনে হয় শুনি? এত ভালোবাসি তবু পাত্তা দাও না। আমার কি কম আছে শুনি? দেখো আমি তো কত সুন্দর। আমার মতো সুন্দরী রমণী তোমার মতো বুইড়া মানুষকে ভালোবেসে এতেই তো খুশি হওয়ার কথা, তা না করে বোকার মতো এড়িয়ে যাচ্ছ। নিরুপমার বোন হয়েছি বলে কি সবচেয়ে বড় অপরাধ করে ফেলেছি নাকি? আচ্ছা, আমার জায়গায় অন্য একটা মেয়ে থাকলে কি এতটা অপমান করতে পারতে? এতটা অবহেলা করতে পারতে? কখনো পারতে না। নিরুপমার বোন বলে তুমি আমাকে মানাতে পারছো না, অথচ তোমার এই বেহাল দশা নিরুপমা আকাশ থেকে টের পেলে আমাকে বিয়ে করতে বলতো, কারণ টুকটুকির সেরা মা আমি হতে পেরেছি। এ জায়গায় অন্য কেউ কেড়ে নিতে পারবে না, আর হতেও পারবে না। তবুও অবহেলা করো, আমি চলে গেলে বুঝবে আমি কে ছিলাম। তোমার দম্ভ এমন দুমড়ে মুচড়ে যাবে। আচ্ছা, তোমার ওই মুখে হাসি নেই, সারাদিন এমন মুখ গোমড়া করে থাকো কেন? মুখ দেখলেই মনে হয় কেউ মুখে হাগু করে দিয়েছে। কথাগুলো বলে জোরে হাসতে থাকতো। সৌভিকের ভীষণ অস্থির লাগছে। অনুপমার কোনো আপডেট এখনও ডাক্তার দিচ্ছে না। সায়নীকে বলে উঠল, তোমাকে বেশ অস্থির লাগছে, তুমি কি কিছু নিয়ে ভাবছো? সায়নিকের কথা শুনে সৌভিক বেশ শান্ত গলায় জবাব দিল, অনুপমাকে নিয়ে ভাবছি। যাই হোক, ওর বাবা মাকে খবরটা এখনো দেওয়া হয়নি। আমার মনে হচ্ছে ওনাদের জানা দরকার। সায়নিকে আশ্বাস দিয়ে বলল, একটু সময় নাও, এখন জানতে গেলে আরও প্রেশারের সম্মুখীন হবে। অনুপমার আপডেট আসলে জানাও, আমার মনে হয় এখনই জানানো উচিত। এরপর কিছু হলে সব জবাব দিয়ে একা আমাকে করতে হবে, আমি আর কিছুই বুঝতে পারছি না। বলে সৌভিক মোবাইলটা হাতে নিয়ে অনুপমার বাবার নাম্বারে কল দিল। কলটা তুললেন সেলিম সাহেব। কলটা ধরেই প্রথমে বলে উঠলেন, সহজে তো কল দাও না, আজকে হঠাৎ কল দিলে। এক মেয়ে তো খেয়েছো, আর এক মেয়ে তো মাথা খেয়েছো, এখন আর কি বাকি রেখেছো? সেলিম সাহেব কথাগুলো বলে থেমে গেল। সৌভিকের সাথে অনুপমার বাবা মায়ের সম্পর্ক এত ভালো না। তারা তাদের বড় মেয়ের মৃত্যুর জন্য সৌভিককে দায়ী করে। এর বিশেষ কারণ ছিল নিরুপমার সৌভিকের বিয়ে ছিল প্রেমের বিয়ে। সৌভিকের নিরুপমার বিষয়টা বলার সাহস পেল না, তেমন কিছু না বলে ফোনটা কেটে দিল। সায়নিকা বিষয়টা বুঝতে পেরে জিজ্ঞাসা করলো, কল করে কিছু বললে না? কি হয়েছে? কিছু না, আমাকে একটু চুপ থাকতে দাও, আমার মাথায় বেশ পেন হচ্ছে। এর মধ্যে ডাক্তার তীব্র এসে সৌভিককে বলল, রোগীর শারীরিক অবস্থা ভালো, জ্ঞান ফিরেছে, তবে মানসিক অবস্থা তেমন ভালো না। রোগীকে কোনোরূপ মানসিক প্রেশার দেওয়া যাবে না। মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে আপসেট। সবচেয়ে বেটার হলো রোগীকে নিয়ে কোথাও ঘুরতে গেলে। আত্মহত্যার প্রবণতা এখনও কমেনি। 19-20 হলে হিতে বিপরীত হতে পারে। এসব রোগী একটু চোখে চোখে রাখতে হয়। আশা করি বুঝতে পেরেছে না আপনাকে। বাই দ্য ওয়ে, আপনি রোগীর কে হন? সৌভিকের মায়ের নাম একজনকে উনি খুঁজেছিলেন, তিনি আবার কে? সৌভিক স্থিত গলায় জবাব দিল, আমি সৌভিক। আপনি রোগীর কি হন? দুলাভাই, রোগীর বড় বোনের হাজবেন্ড। তীব্র সৌভিকের মুখে কথাটা শুনে কিছুটা বিস্মিত হলো। অনুপমার চোখে যে সৌভিকের প্রতি ভালোবাসা দেখেছে, ভালোবাসা বললে ভুল হবে, পাগলের মতো ভালোবাসা বলা চলে। তীব্র কিছুটা ভাবান্বিত সুরে জিজ্ঞাসা করলো, আপনার স্ত্রী কোথায়? সে মারা গেছে 2 বছর হলো। তীব্র পুরো ঘটনা বুঝতে না পারলেও কিছুটা আঁচ করতে পারলো। তেমন কোনো প্রতিক্রিয়া না করে দেখে সৌভিককে বলল, আপনি না দেখা করে আসুন রোগীর সাথে, শুধুমাত্র একজন যাবেন। রোগীর বেটে আছে, আর চাইলে একটু পর নিয়ে যেতে পারবেন। সরকারি হাসপাতালের পরিবেশ বেশ অস্থির। এই পরিবেশে রোগী বেশিক্ষণ থাকলে আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। সৌভিক নিঃশ্বাস ফেলে সায়নিকের বাইরে রেখে অনুপমার কাছে চলে গেল। অনুপমা শুয়ে আছে, সৌভিককে দেখে উঠে বসলো। সৌভিক নিজে সামলাতে পারল না, অনুপমার কাছে দেখে হালকা কেঁদে দিল। কান্নাটা কোনো রকম দমিয়ে বলে, এ কাজ করলে কেন? আমাকে বিপদে ফেলার জন্য? অনুপমা কাঁদতে কাঁদতে জবাব দিল, আমি তোমাকে ছাড়া নিজেকে ভাবতে পারি না। ভীষণ কষ্ট হয় আমার। আমাকে বাড়ি থেকে বের করে দিবে বলে সেটা আমি মেনে নিতে পারি না। তোমাকে পাওয়ার সুযোগ না দিলেও আশেপাশে থাকার সুযোগ দাও অন্তত পক্ষে। আমার আর টুকটুকির সাথে থেকো, তবে দয়া করে আমাকে বিয়ে করার ভূত নামাও তোমার মাথা থেকে। আর শোনো, আমরা সবাই রাঙামাটি ঘুরতে যাব পরশু, তোমাকে নিয়ে যাব। তুমি নিজেকে আগে সুস্থ করো, না হয় কিন্তু নিয়ে যেতে পারবো না। অনুপমার মনটা একটু শান্ত হলো, নিজেকে কিছুটা শান্ত স্থির বলল, আমি 2 দিনের মধ্যে সুস্থ হয়ে যাব, দেখে নিও, তুমি চিন্তা করো না। দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল। অনুপমা আগের চেয়ে সুস্থ, সায়নীকে কিছুটা দমিয়ে রেখেছে নিজেকে। পরিবেশটা এখন বেশ শান্ত। সৌভিক রাঙাপানি যাওয়ার জন্য পরিকল্পনা করছে, সে লক্ষ্যে আজ রাতে রওনা দিবে। তবে বিপত্তি ঘটে অন্য জায়গায়। এটা কি বিপত্তি বলবো নাকি নতুন কাহিনীর সংযোজন, সেটা ভাবনার বিষয়।
ডাক্তার তীব্র এসেছে, কিভাবে যেন বাসার ঠিকানা জোগাড় করেছে। তীব্র মূলত এসেছে অনুপমার খোঁজে। তীব্রকে দেখে অনুপমা তেমন চিনতে পারছে না, যদিও তবে সৌভিককে চিনতে অসুবিধা হচ্ছে না। সৌভিক বেশ হাসি মুখে হাতটা বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করার জন্য বলে উঠল, হ্যালো ডাক্তার, আমি তীব্র সাহেব, আপনি এখানে কোনো দরকার? তীব্র মৃদু হাসলো, জি মিস্টার সৌভিক সাহেব, আমি এখানে দুটো দরকারে এসেছি। প্রথমত হলো অনুপমা ম্যামের নাকের ফুলটা চিকিৎসা করার সময় আমি খুলে রেখেছিলাম, আপনাদের দিতে ভুলে গেছি। আর দ্বিতীয়টা হলো ওনার খোঁজ খবর নিতে এসেছি। তীব্র কথা শুনে অনুপমা তার নাকে হাত দিয়ে লক্ষ্য করলো তার নাকে ডায়মন্ডের নাকফুলটা নেই। এত ঝামেলার মধ্যে নাকফুল যে খালি হয়েছিল সেটা বুঝতে পারেনি। তার কাছে মনে হয়েছিল নাকফুলটা তার নাকেই আছে। মাঝে মাঝে কিছু জিনিস একটা স্থান দখল করে রাখলেও সেটা চলে গেলেও এর অস্তিত্ব কল্পনাতীত হয়ে যায়। সেটা যেই হোক, বস্তু বা জলজন্ত মানুষ। অনুপমা দ্বিধাদ্বন্দ্বে গলায় বলে উঠল, আপনি আমার নাকফুলটা রেখেছেন সেজন্য ধন্যবাদ, তবে আমাদের বাসার ঠিকানা কোথায় পেলেন? তীব্র হালকা হেসে জবাব দিল, হাসপাতালে ভর্তির সময় ডিটেলস দিয়ে ভর্তি করানো হয়েছিল। আপনাদের ডিটেলস আর ঠিকানা জোগাড় করে এসেছি। আর মিস্টার সৌভিক সাহেবকে এলাকার সবাই চেনে, নামকরা একজন বিজনেসম্যান, ঠিকানা পেতে বেশি বেগ পথে হয়নি। যাই হোক, আপনার নাকফুলটা। কথাটা শেষ করে নাকফুলটা অনুপমার দিকে এগিয়ে দিল তীব্র। অনুপমা একটু দূরে অবস্থান করছিল, সে কিছুটা এগিয়ে এসে তীব্র হাত থেকে নাকফুলটা নিয়ে হাসি না দিয়ে ঠোঁট দুটো হালকা প্রসারিত করে বলল, ধন্যবাদ, ভালো থাকবেন। তীব্র হালকা হাসলো। অনুপমার দিকে তার চোখ জোড়া অখণ্ডিত হয়ে তাকিয়েছে। অসম্ভবভাবে মায়ার টান তৈরি হয়েছে অনুপমার প্রতি। তীব্র জানে অনুপমা সৌভিক নামক ভদ্রলোককে পাগলের মতো ভালোবাসে। সেখানে অনুপমার আশা করা বোকামি ছাড়া কিছুই নয়। তবু ভালোবাসা সবসময় কেমন জানি না ভুল মানুষের প্রতি জেগে ওঠে। মানুষ মাত্রই কষ্ট পেতে পছন্দ করে, তাদের চাওয়া পাওয়া হয় নিষিদ্ধ জিনিসকে ঘিরে, না হয় পাওয়াকে ঘিরে। তীব্র এই চাহিনি অনুপমার কিছুটা অস্বস্তি লাগছে। সেই কেবল সামনে আসা চুলগুলো কানের পিছনে গুজে দিতে এদিক ওদিক তাকাতে লাগলো। সৌভিক অনুপমার ইতস্ততা টের পেয়ে তীব্র দিকে এগিয়ে এসে কানের কাছে হালকা কাশি দিয়ে বলল, ডাক্তার তীব্র সাহেব এসেছেন যখন, চলুন এক কাপ চা খাওয়া যাক। তীব্র হুঁশ ফিরে যেন ফিরে এলো। সে নিজেকে স্বাভাবিক করে জবাব দিল, এক কাপ চা খাওয়া যায়, তবে আমার হাতে সময় নেই। একটা ট্যুর গ্রুপের সাথে আজকে রাঙামাটি যাওয়ার কথা, এখন সেখানেই যাব। ডাক্তারদের জীবন তো ব্যস্ত, অনেকদিন পর ব্যস্ততা কাটানোর সুযোগ পেয়েছি, রাঙামাটি যাওয়ার পরিকল্পনা করছি। সায়নিকা পাশেই নীরব হয়ে দাঁড়িয়েছে। তীব্র গতিবিধি সে লক্ষ্য করছে। তীব্র চাহনি মুখের অভাব তার বেশ ভালো লাগছে। ছেলেটার গড়ন বেশ শক্তপোক্ত বলা চলে। মাথা ভর্তি কোকড়ানো চুল, লম্বা 5 ফিট 8 ইঞ্চি। তার ওজন বেশ মানানসই। শ্যামনা বর্ণ, গালে হালকা খুচা খুচা দাড়ি সমাবেশ। সায়নিকা আরও ভালো করে তীব্রকে লক্ষ্য করলো। সে খেয়াল করলো তীব্রর চোখের ভ্রুর পাশে একটা কাটা দাগ আছে। তীব্র তার ভীষণ ভালো লাগা শুরু করলো। আচমকা কাউকে ভালো লেগে যাওয়া খারাপ লাগে না। তীব্রর কথা শুনে সে এক নতুন ছক কষে এসলো। তীব্রকে খেয়ে নিজের করে পাবার একটা আকাঙ্ক্ষা মনে বিরাজ করে রাখছে। আবার এ তীব্র যে সৌভিকের মারার পরিকল্পনায় গুটি হিসেবেও ব্যবহার করতে চাইছে। সায়নিকা বেশ শান্ত মেজাজে, সে যে কাজগুলো বেশ গুছিয়ে নেয়। তীব্রর কথা শুনে সায়নিকের বেশ সাবলীল গলায় বলে উঠল, কোথায় যাচ্ছেন বললেন? তীব্র আবারও উত্তর দিল, রাঙামাটি। সায়নিকা প্রতি উত্তরে বলল, ও গ্রেট, আমরাও তো যাচ্ছি রাঙামাটি। বাই দ্য ওয়ে, আমরাও একটা গ্রুপের সাথে যাচ্ছি। কথাটা বলে সৌভিকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা সৌভিক, আমরা যে গ্রুপের সাথে যাচ্ছি মনে করতে পারছি না? সৌভিক স্বাভাবিক সুরে উত্তর দিল, নির্ঝর ট্রাভেল গ্রুপের সাথে। তীব্র বেশ উৎসুক সুরে জবাব দিল, আরে অদ্ভুত ব্যাপার তো, আমি তো সেই গ্রুপের সাথে যাচ্ছি, আমি তো একা মানুষ, তাই গ্রুপের সাথে যাচ্ছি। আপনারা তো পুরো পরিবার এমনিই যেতে পারতেন। সৌভিক স্বাভাবিক গলায় উত্তর দিল, যাবো ঘুরতে, একা গেলে জায়গাগুলো সঠিকভাবে ঘোরা হবে না, কারণ অচেনা জায়গা গ্রুপগুলোর সাথে গেলে বেশ সুন্দর করে ঘোরা হয় আর কি। তাহলে আপনি আমরা যেখানেই যাচ্ছি সেখানেই যাবেন। জি। তাদের কথোপকথন চলতে থাকলো। অনুপমা তীব্রকে দেখে বেশ রাগ লাগছে মনের অজান্তে। তীব্র তাকানো ভঙ্গি অনুপমার একদম ভালো লাগে না, তবু চুপচাপ দাঁড়িয়ে আছে। এদিকে তীব্র বেশ খুশি, সম্পর্ক না হোক, পরিণতি না হোক, অনুপমার সাথে একটু কথা বলতে তো পারবে। আর সায়নিকের মাথায় ঘুরছে অন্য বিষয়। আগে ছিল তার একটা লক্ষ্য সৌভিককে খুন করা, আর এখন আরেকটা লক্ষ্য যোগ হয়েছে তীব্রকে কাছে পাওয়া। জীবনে অনেকটা বছর সে একা কাটিয়েছে, কখনো কোনো পুরুষকে দেখে তার মনে এত নাড়া দেয়নি যতটা না তীব্রকে দেখে দিয়েছে। তীব্রর প্রতি কেমন জানি সে এক অদ্ভুত টান অনুভব করছে। একে হয়তো লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে। সায়নিকা ক্ষণে ক্ষণে তীব্র ভাবভঙ্গি দেখছে, সে কিভাবে দাঁড়িয়েছে, কিভাবে কথা বলছে, কি করে এসেছে, বেশ নিখুঁতভাবে সায়নিকা এ পর্যবেক্ষণ করছে। সৌভিক বেশ স্বাভাবিকভাবে কথোপকথনে এক পর্যায়ে বলে উঠল, তাহলে তো ভালোই হলো, আমাদের একজন সঙ্গী বাড়ল। চলুন যাওয়া যাক, আস্তে আস্তে আরও পরিচিত হতে হবে। তীব্র মাথা নেড়ে সম্মতিসূচক বার্তা দিল। তীব্র চোখ শুধু অনুপমার দিকে যাচ্ছে। তীব্র অনুপমাকে ভালো করে লক্ষ্য করে বলল, সৌভিক সাহেবের বাচ্চাটাকে আমার একমাত্র মেয়ে কাকাতুয়া রহমান টুকটুকি। তীব্র টুকটুকির দিকে এগিয়ে গিয়ে তার গালটা টেনে লাগালো, বাহ, তোমার তো বেশ সুন্দর নাম। টুকটুকি সাধারণত অপরিচিত কারোর সাথে সহজে মেশে না। তীব্রের এ আচরণে টুকটুকি বিরক্ত প্রকাশ করে বলল,
আর ইউ এ ব্যাড বয়, জানো না কারো গালে হাত দেওয়ার আগে অনুমতি নিতে হয়, বলে অনুপমাকে জড়িয়ে দিল। মামুনি দেখো না, আমার গালে হাত দিয়েছে, আমি ওনাকে বকে দেবো। তবে মামুনি, উনি তো তোমার মামা হন, তোমাকে আদর করে গাল টেনেছে, তুমি তো অনেক কিউট, তাই না? অনুপমার মুখটা মলিন, মুখে টুকটুকির কথাগুলো শুনে একটু হাসি এনে এ জবাব দিল টুকটুকি। তীব্র টুকটুকির কথা শুনে হাসছিল, তার হাসি হুট করে বন্ধ হয়ে গেল অনুপমার দিকে তাকিয়ে। হাসিতে মেয়েটার সৌন্দর্য যেন বহুগুণ বেড়ে যায়। তীব্র যতই অনুপমাকে দেখছে ততই যেন তার প্রতি ভীষণ দুর্বল অনুভব করছে। আর অনুপমা শুধু সৌভিকের দিকে তাকিয়েছে। তার মনে একটাই ভাবনা, কখন সৌভিক অনুপমাকে নিজের করে পাবে, কখন তার এই যন্ত্রণার পালা শেষ হবে। সায়নিকা যাওয়া এই মুহূর্তে তীব্র প্রবেশ করলো, আর সৌভিক চাওয়া কি সে নিজেও জানে না। অনেকটা ত্রিভুজ কোণের মতো বিষয়টা এগোচ্ছে। সায়নিকা চায় তীব্রকে, তীব্র চায় অনুপমাকে, আর অনুপমা চায় সৌভিককে। এ চাওয়ার শেষ কোথায়? নাকি এর পরিণতি ভয়ঙ্কর রূপ নেবে? এদিকে খালা শুধু ঘরের কোণে দাঁড়িয়ে সবার কথা একমনে শুনছে। তার মুখে কোনো কথা নেই, যদিও কথা বলার মতো কোনো অবকাশ নেই ও। তাই নীরবতা তার সঙ্গী। অনুপমা, সায়নিকা, খালা, টুকটুকি, সৌভিক আর তীব্র একসাথে রওনা দিল গন্তব্যে যাওয়ার জন্য। গাড়ি আপন গতিতে চলছে গন্তব্যের দিকে। সায়নিকা, তীব্র আর খালা পিছনের সিটে বসেছে, সামনের সিটে টুকটুকি আর অনুপমা। সৌভিক গাড়ি চালাচ্ছে। সৌভিকের অফিসটা গন্তব্যদের কাছে যায়, তাই গাড়িটা নিজেই চালিয়ে যাচ্ছে। সেখানে গিয়ে গাড়িটা একটা ট্রাভেল গ্রুপের সাথে যোগ দিবে। তীব্র পিছনের সিট থেকে অনুপমাকে দেখার চেষ্টা করছে। সায়নিকা চুপচাপ বসে আছে, তার মাথায় কী চলছে এখনও বোঝা যাচ্ছে না সঠিকভাবে। হঠাৎ করে গাড়ি জোরে ব্রেক কষল, টুকটুকি চেঁচিয়ে উঠল। আরও সংযোজন হলো নতুন সূচনার। গাড়ির সাথে একটা যুবকের বাইক লেগেছে। সবাই তড়িঘড়ি করে গাড়ি থেকে নামলো। গাড়ি থেকে নামার পর সায়নিকা স্তব্ধ হয়ে গেল। সামনে যে যুবক দাঁড়ানো, তার নাম কৌশিক, অথচ সে কৌশিককে নিজ হাতে খুন করেছিল আরও 2 বছর আগে। একটা মৃত মানুষ কী করে তার সামনে দাঁড়িয়ে আছে সে হিসাব মেলাতে পারছে না। শরীরের লোম কাটা দিয়ে উঠল। কৌশিকের সাথে তার ছোট বোন অয়নের সম্পর্ক ছিল 5 বছরের। সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়ে আগের থেকে সেখানে ঝামেলা পাকিয়েছিল নিরুপমা। বিজনেসের জন্য সায়নিকা নিজেই সৌভিকের সাথে কৌশিককে পরিচয় করিয়ে দিয়েছিল। পরবর্তীতে কীভাবে যেন কৌশিক আর নিরুপমার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, আর সে সম্পর্কে রেশ ধরে কৌশিক অয়নের সাথে সম্পর্ক ছেদ করে হুট করে। তখন অবশ্য সায়নিকা বুঝতে পারেনি কৌশিক হুট করে কেন সম্পর্ক বেশ করলো। এদিকে সম্পর্ক বিচ্ছেদের পরে অয়নের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আপাতত অয়নী মানসিক হাসপাতালে আছে। বেশ কিছুদিন পর সায়নিকা জানতে পারল নিরুপমার সাথে কৌশিকের গোপন প্রেম চলতেছে। সেদিন আর নিজেকে সামলাতে পারল না। সায়নিকার হিংস্রতা বাড়তে লাগলো দিনকে। নিজের বোনের এই অবস্থার জন্য একমাত্র দায়ী করলো নিরুপমা আর কৌশিককে। স্তরে স্তরে সুযোগ খুঁজতে লাগলো কীভাবে নিরুপমা আর কৌশিককে আঘাত করা যায়। সায়নিকার পরিকল্পনার ছক ছিল খুব জটিল। সে কৌশিককে খুন করে নিরুপমার থেকে আলাদা করতে চেয়েছিল। এতে কৌশিক শাস্তি পাবে আর নিরুপমা বুঝবে ভালোবাসা হারানোর যন্ত্রণাটা কত প্রকট। কৌশিককে খুন করার একের পর এক ফাঁদ খুঁজতে লাগলো। সায়নিকা জানতো কৌশিক আর নিরুপমা আলাদা বাসা নিয়েছে, আর সায়নিকা সেটার পরিকল্পনা ছক কষে গেল। সেদিন নিরুপমাকে গিয়েছিল কৌশিকের সাথে দেখা করতে। কী নিয়ে যেন তাদের মধ্যে বেশ ঝগড়াঝাটি। নিরুপমা বেশ রাগ হয়ে বের হয়ে যায় গেল বাসা থেকে। আর সেই মুহূর্তে সায়নিকা প্রবেশ করলে বাসায়। কৌশিক আচমকা মাথায় আঘাত করলো। সাথে সাথে কৌশিক লুটিয়ে পড়লো মাটিতে। তারপর কৌশিকের গলা টিপে হত্যা করলো। এরপর কৌশিক পুরো শরীর কেটে কেটে টুকরো টুকরো করে বস্তায় ভরে বাইরে ফেলে দিল। এই অবস্থায় একটা মানুষ জীবিত কী করে ফিরে আসে সেটাই ভাবছে সায়নিকা। অপরদিকে নিরুপমার মরার কোনো ইচ্ছে ছিল না, সায়নিকারও ছিল না। নিরুপমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কেবল নিছক লিঙ্ক। সায়নিকা জানে নিরুপমা খুন হয়েছে। নিরুপমাকে কে খুন করছে এখন সেটা প্রশ্নের জাল বুনে যায়। সৌভিক নিরুপমাকে খুন করেনি, এতে কোনো সন্দেহ নেই সায়নিকার। কারণ নিরুপমার সম্পর্কের ব্যাপারে সৌভিক কিছুই জানতো না। তবে প্রশ্ন থেকে যায় নিরুপমাকে কে খুন করছে। অন্যদিকে সায়নিকা সৌভিককে খুন করতে চায় আরও একটি বিশেষ কারণে। সৌভিক সায়নিকার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটাকে তলিয়ে দিয়েছে, সেটা সায়নিকা কখনো মানতে চায়নি। সায়নিকার চোখে এখনও 14ই এপ্রিল সে দিনটার কথা ভাসছে। সেদিন এই দিনটায় কী হয়েছিল ভাবলেই যেন তার কলিজায় কেঁপে ওঠে। হাহাকারে আত্মচিৎকারগুলো এখনও যেন তার কানে বেজে ওঠে। শেষ পরিণতি সে দৃশ্য তার চোখে ভাসতে তার সারা শরীর প্রতিশোধ নেওয়ার জন্য দাউ দাউ করে জ্বলে উঠল। অনুপমা তীব্র দাঁড়িয়ে আছে একপাশে। তারা যদি কৌশিককে চেনে না, তারা খালা গাড়িতে বসে আছে। নামার কোনো কারণ তিনি দেখছে না। চুপচাপ বসে থাকায় যেন তার কাজ হচ্ছে না। সৌভিককে এত কাজ
বছর পর কৌশিককে দেখে ঘাবড়ে গেল। সেই যে কয়েক বছর আগে কৌশিক গায়েব হয়ে গিয়েছিল, এরপর থেকে তার দেখা মেলেনি। কৌশিকের পরিবার থেকে শুরু করে সবিকও কম খুঁজে নেই কৌশিককে। এত বছর পর কৌশিকের সাথে দেখা হবে, তাও আবার এভাবে, সেটা সে ভাবতেই পারেনি। সবিক বেশ বিস্ময়কে নিয়ে জিজ্ঞেস হলো, কৌশিকদা তুমি এখানে? এতদিন কোথায় ছিলে? কেমন আছো তুমি? তোমাকে কত খুঁজেছি, তোমার পরিবার তোমাকে খোঁজ দিতে পারেনি। আমি তো ভেবেছিলাম তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। তবে উপরওয়ালা চাওয়া একদম ভিন্ন, বোঝা মুশকিল জীবনের মোড় কোথায় কোন দিকে নেয় সত্যি মানুষের জানার সাধ্য নেই। সায়নিকের ভাবনার আকাশে এখন ক্ষীণ আশা কাজ করছে। এটা হয়তো কৌশিক না, কৌশিকের মতো দেখতে, তবে অন্য কেউ। যদি কৌশিকের কোনো যমজ ভাই নেই, তবে সায়নিকা শুনেছে এরকম দেখতে 7জন মানুষ পৃথিবীতে থাকে। কিন্তু সায়নিকের পুরো ভাবনা মিথ্যে হয়ে গেল। কৌশিক বেশ হেসে জবাব দিল, শফিক সাহেব, অনেক সমস্যায় ছিলাম, এতদিন দেশের বাড়ি ছিলাম, বাবা মায়ের উপর রাগ করে কাজ করছিলাম, সেসব কথা বলা যাবে না। আর আজকে থেকে ফিরলাম। আমি তো আপনার সাথে দেখা করতে যাচ্ছিলাম জন্য রওনা দিয়েছিলাম। নিরুপমাভাবে মৃত্যুর কথাটা শুনে আমি নিজেকে আর শান্ত রাখতে পারলাম না। নিরুপমার মৃত্যুর কথা বলতে সৌভিকের মুখটা শুকিয়ে গেল। আচমকা একটা তীব্র ব্যথা যেন তার বুকে এসে বিদ্ধ করলো। সৌভিক জানে নিরুপমাকে নিয়ে কথা বাড়ালে তার এই মুহূর্তে ভীষণ কষ্ট হবে, তাই কথার প্রসঙ্গ পাল্টিয়ে জবাব দিল, যাক, অনেকদিন পর দেখা হয়ে ভালো লাগছে। তবে আপাতত আমরা ভালো যাচ্ছি। অবশ্যই এসে দেখে যাব। তোমার মোবাইলটা নাম্বারটা দিয়ে যাও। ও গ্রেট, রাঙামাটি। তাহলে আমিও যাব। আপনি শুধু কোন হোটেলে উঠবেন আমাকে ঠিকানা সেন্ড করে রাখুন। আপনারা যান, আমিও আসছি। এরপর কৌশিক সায়নিকার দিকে তাকিয়ে তার কাছে এসে কানে কানে বলল, জীবনে অনেক হিসাব মিলানো বাকি সায়নিকা ম্যাম, সময়মতো সব চুকিয়ে দিব। দেখা হচ্ছে রাঙামাটিতে। বলে সবার কাছ থেকে বিদায় নিয়ে উল্টো পথে চলে গেল। সায়নীকে দম ধরে দাঁড়িয়েছে। সবার মধ্যে স্বাভাবিকতা বিরাজ করলো না। সায়নীকে এখনও স্বাভাবিক হচ্ছে পারে না। টুকটুকির কান্নাও ততক্ষণে থেমে গেছে। গাড়িটা আবার চলছে গন্তব্যের দিকে। তীব্র ভাবনা দেওয়ালে এখনও অনুপমা আটকে আছে। আর সায়নিকা শুধু সেদিনের কথা মনে করছে, কিভাবে সে কৌশিককে টুকরো টুকরো করেছিল। একটা টুকরো কি করে প্রাণ ফিরে পেলেও সে সেটাই ভাবছে। আদৌ কি এটা সত্যি, না কোনো একটা কল্পনা, নাকি কোনো স্বপ্নের গভীর জালে ফেসে যাওয়া এক নিজেকে সামলাতে চেয়েও পারছে না। গাড়িটা গন্তব্যে পৌঁছলো। আরও অনেকটা সেখানে উপস্থিত সৌভিক সবাইকে নামিয়ে দিয়ে গাড়িটা অফিসে রেখে আবার ফিরে আসলো। সায়নীকে স্তব্ধ দেখে খালা তার কাছে এসে গিয়ে দাঁতের ফালি বের করে হেসে জিজ্ঞেস করলো, কি গো মানমণি, ঘাবড়ে গেল নাকি? জানতে পেরেছি সামনে নাকি আপনি আরও বড় ঘাবড়ে যাবেন, এত অল্পতে ঘাবড়ে গেলে চলে? খালার কথা শুনে সায়নীকে সন্দেহের দৃষ্টি খালার দিকে তাকালো। খালার লাল ঠোঁট দুটো দাঁতগুলো দুই ঠোঁটের বিস্তর ফাঁক অংশ করে উকি দিচ্ছে। সায়নীকের সন্দেহ কেন জানি না খালার দিকে চলে গেল। খালার কথা বলার সঙ্গেই সায়নীকের মোটেও ভালো লাগছে না। তবুও সে নিজেকে এতটাই ব্যতিব্যস্ত করলো, আর হয়তো এটা মতিভ্রম হতে পারে। 50 ঊর্ধ্বে একজন মহিলা হুট করে এসব কেন বলবে? সায়নিকা বিষয়টা নিছক কল্পনা ভেবে মনটাকে স্থির করলো। রাঙামাটিতে মোট যাচ্ছে 24 জন। গাইড এসে গণনা পর্ব সেরে নিল। সবার হাতে কিছু নাস্তা আর রওনা দেওয়ার জন্য রাত 1টায় সবাই নিজ নিজ স্থানে এসে বলল। খালা এক পাশে এক সিটে, সৌভিক আর অনুপমা একসাথে, অপরদিকে সায়নিকা আর তীব্র একসাথে। যদিও তীব্র চেয়েছিল অনুপমার সাথে বসতে, তবে টুকটুকির নাচরবান্দা আবদারের জন্য সেটা আর সম্ভব হলো না। দেখতে দেখতে রাত 1টা বেজে গেল। গাড়িতে প্রথমে যাবে কাপ্তাই, তারপর থেকে তারা রিসোর্টে উঠবে। পরদিন আবার রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। গাইড পুরো এসে গণনা করে তার নির্দেশ দিয়ে বেরিয়ে চলে গেল। তারপর গাড়িটা চলতে লাগলো। যতই গাড়ি এগোচ্ছে ততই যেন নিস্তব্ধতা জানান দিচ্ছে সামনে বড় কোনো ঘটনার সূচনা হতে চলেছে। প্রতিটা রহস্য উন্মোচন হবে প্রতিটা সন্দেহের বাস, সে সাথে ভয়ঙ্কর পরিণতি। কড়া গ্লাসে কেউ হয়তো বলি হবে, আর কেউ হয়তো সাবলুডু খেলা সাপেচ্ছ বলে পড়বে। গাড়ি তার নিজস্ব গতিতে এগোচ্ছে। টুকটুকি ঘুমিয়ে আছে। সৌভিক বাইরে গিয়ে তাকিয়ে যেন বেকুল হয়ে যাচ্ছে। হয়তো মনটা বেকুল হয়েছে। অনুপমা আর চোখে শুধু সৌভিককে দেখে যাচ্ছে। এই একটা মানুষকে পাওয়ার জন্য কত কাহিনী করলো সে। নিজের ভেতরে থাকা সকল আবেগ যেন সে মানুষটাকে একটু নড়াতে পারল না। ভাবতে লাগলো, ও এত পাথর কি করে হয় মানুষ। অনুপমার মাঝে মাঝে চিৎকার করে কেঁদে দিয়ে বলতে ইচ্ছা করে, সৌভিক, শুধু তোমার জন্য কত কিছুই না করলাম, প্লিজ আর কোনো অঘটন সূচনা করো না, আমাকে মেনে নাও। কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেলে জানলার দিকে তাকালো। ব্যস্ত শহরে জ্যাম পেরিয়ে গাড়ি এখন অনেকটা
পথ পার হয়ে গেছে। কেন জানি না অনুপমা আজকে নিজেকে বেশ ছন্নছাড়া লাগছে। বারবার মনে হচ্ছে সে একটা ট্যুরে যাচ্ছে না, বরং দাবা বোর্ডের হবজরলো চালে আটকে যাচ্ছে। দম বন্ধও লাগছে তার। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সৌভিক এবার অনুপমার উপস্থিতি টের পেয়ে তাকে হালকা গলা বলল, টুকটুকিকে আলাদা একটা সিটে বসিয়ে নিলেই তো তোমার কষ্ট কম হতো। তবে আমি জানি তুমি তা করবে না। আমার পাশে এসে বসবে, তার জন্য কত কষ্ট করা লাগে করবে। কেন যে নিজেকে কষ্টটাও বুঝি না। অনুপমা চোখ গড়িয়ে জলটা টুপ করে পড়ল। সামলানোর চেষ্টা ব্যর্থ করলো, কারণ ব্যর্থ চেষ্টা বরাবর করতে করতে ক্লান্ত সে। বেশ চাপা গলা জবাব দিল, আমার কষ্ট তুমি বুঝো? দেখো অনুপমা, তুমি আমার শত্রু না। আমি তোমাকে ভালোবাসি, তবে বোনের মতো। তুমি যা যাচ্ছ এটা আমার পক্ষে সম্ভব না। তোমাকে আমি যতই বুঝাই তুমি ততই বিগড়ে যাবে। সুইট হ্যাজেল স্টেপ নাও, তাই তোমার যা মন চায় করো, আমি আর বাধা দিব না। তবে একটা কথা বলবো, নিজের কেয়ার নাও, নিজেকে সামলায়। দীর্ঘশ্বাস একটা ছাড়লো অনুপমা। জানলার কাজ ভেদ করে আকাশের দিকে তাকিয়ে রইল। হালকা শীত শীত লাগছে, এই গায়ে চাদর জড়িয়ে নিল। নিজেকে বোঝানোর চেষ্টা করেও যেন আর ভালো লাগছে না। ভীষণ একা একা লাগছে তার। একাকিত্ব যেন তার সঙ্গী। সায়নিকাকে কোলে নিয়ে বড্ড ভয় হয় তার। কি থেকে কি হয়ে যায় সেটাই যেন বুঝতে পারছে না। সায়নিকা বরাবর তীব্রর দিকে তাকাচ্ছে। ছেলেটার মধ্যে অদ্ভুত এক মায়া। তীব্রর দিকে তাকালে যেন তার নিশানের কথা মনে পড়ে যায়। মনের সমস্ত দিয়ে সে নিশানকে ভালোবেসেছিল। সে ভালোবাসা পূর্ণতা আর পায়নি। নিশানের সাথে শেষ কথাগুলো এখনও বাজছে তার। বিয়ের আগে রাতে নিশানকে হারিয়ে ফেলেছিল সে, আর তার জন্য একমাত্র দায়ী সৌভিক। সেদিন যদি সৌভিক নিশানকে জরুরি কাজে না পাঠাতো, তাহলে নিশান সায়নিকাকে হারাতো না। নিজের জীবনের সবচেয়ে বড় মানুষটা সে হারিয়েছে, আর সেজন্য সে সৌভিককে খুন করবে। কারণ এ পরিবারের জন্য সে অনেক কিছু হারিয়েছে। অনুপমার জন্য নিজের বোনকে আজ মানসিক হাসপাতালে রাখা, নিজের বোন আজ প্রিয় মানুষটা হারিয়ে, আর সৌভিকের জন্য সে নিশানকে হারিয়েছে। যদিও অ্যাক্সিডেন্ট বলে আসে না, তবে সায়নিকার ধারণা বিয়ের রাতে নিশানকে জরুরি কাজে পাঠানো ঠিক হয়নি। তার ধারণা সৌভিক নিশানের খুনের জন্য দায়ী। মন থেকে যদি সায়নিকা কাউকে ঘৃণা করে, সেটা হলো সৌভিক। সৌভিককে সে সেভাবেই খুন করবে যেভাবে নিশান হয়েছিল। কতটা কষ্ট পেয়েছিল সবটা সে সৌভিককে বুঝিয়ে দিবে। এতে যদি তার প্রাণ যায় যাবে। তবে সায়নিকা এতটা বোকা না যে সহজে প্রাণ দিয়ে দেবে। সে পরিকল্পনা করে এমনভাবে এগোচ্ছে যে সৌভিক খুন হলেও এর দায়ভার কখনো তার উপর পড়বে না। প্রথমে সায়নিকা ভেবেছিল নিরুপমা হয়তো সৌভিককে খুন করার চেষ্টা করছে। তাহলে অনেক চেষ্টা করে সত্য উদ্ঘাটন করতে পেরেছিল, যাতে করে নিরুপমার খুনের জন্য সৌভিককে জেলে নিয়ে যেতে পারে। কিন্তু শত চেষ্টার পর ফলাফল শূন্য, কারণ সায়নিকা বুঝতে পারলো সৌভিক নিরুপমাকে খুন করেনি। তবে তাদের মধ্যে কোনো একটা রহস্য লুকিয়েছে। কী রহস্য সেটা সায়নিকার জানায় বেড়ে, আর নিরুপমাকে কে খুন করছে সেটা জানে না। এটাও একটা রহস্যের ঢাকা পড়েছে। সব পরিকল্পনা সুন্দর করে এগোচ্ছিল, তবে কোথা থেকে কৌশিকের আগমন ঘটলো সেটাই বুঝছে না সায়নিকা। এই সাপ লুডু খেলার একমাত্র সাপের ছবল হলো কৌশিক। সায়নিকা অস্থির লাগছে কৌশিকের কথা ভেবে। সে চায় না তীরে এসে তরি ঢুকুক। তীব্র না চাইতেও এই খেলে জড়িয়ে পড়েছে। অনুপমাকে পাবার আকাঙ্ক্ষা থাকলেও সেটা পূর্ণ হবে কিনা জানে না। মেয়েটা হুট করে কিভাবে যেন ভালোবেসে ফেললো। ভালোবাসা এত সহজে চলে আসে সেটা তার জানা ছিল না। ছোটবেলা থেকেই পড়াশোনা আর এসব বিষয় নিয়ে মন দেওয়া হয়নি। এমনি কাউকে এত ভালো লাগেনি। হুট করে অনুপমাকে দেখে বিদ্যুৎ চমকানোর মতো বুক যেন ভালোবাসা আভাত জেগে উঠল। খালামুন্না এসে নীরব দর্শক, চুপচাপ বসে আছেন তিনি। মাঝে মাঝে আনমনা হয় কি যেন ভাবে, আবার নিজের মধ্যে ফিরে আসে। গাড়ি চলছে নীরব রাস্তা ঘেঁষে। প্রথমে কাপ্তাই যাব, তারপর সেখানে ঘুরবো, তারপরের দিন লোকেশনে রিসোর্টে সবাই রাত যাপন করবো, তারপর দিন রাঙামাটি পথ ধরবো। রাত 4টা বাজে। চারপাশ বেশ নিস্তব্ধ, গাড়ির আওয়াজ তেমন নেই। ব্যস্ত শহরটা পার হয়ে যেন প্রাণীনের রাস্তায় গাড়ি চলছে। কেউ কেউ সিটি হেলান দিয়ে ঘুমাচ্ছে, আবার কেউ কেউ মোবাইল ঘাটে ব্যস্ত, কেউ আবার চুপচাপ বসে আছে। অনুপমার মনটা কেন জানি বিষণ্ণ। মনে হচ্ছে বড় কোনো বিপদের দিকে এগোচ্ছে। কেন যেন মনে হচ্ছে তা সে জানে না। তবে মাঝে মাঝে তার অনুমানগুলো কেন জানি না সত্যি হয়ে যায়। সকাল 7টা বাজতেই কাপ্তাই এসে গাড়ি থেমেছে। সবার সাথে সাথে নাস্তা করে নিল। সায়নীকে নিজেকে একটু সামলে নিল। সবাই সবার জায়গা থেকে নাস্তা শেষ করলো। চারপাশে চুপচাপ পরিবেশ। হালকা রোদ উঁকি দিচ্ছে। সবাই বাস থেকে নামলো। নাস্তা খাওয়ার শেষ করে ঘোরার পর্ব শুরু হলো। ঘোরার একটা পর্যায়ে তীব্রকে পাওয়া যাচ্ছিল না। সায়নিকা তীব্রকে খুঁজতে লাগলো। চারপাশে খুঁজেও তীব্র দেখা মিলল না। এখান থেকে কাপ্তাইয়ে নেভি ক্যাম্প আছে। নেভি ক্যাম্পে ঢোকার প্রথমে আদিবাসী ছোটোখাটো একটা বাজার পাওয়া যায়। সেখানে পাওয়া যায় বিভিন্ন মৌসুম ফল, বনজ ফল। সেখানে দাঁড়িয়ে খালা, সৌভিক, টুকটুকি, অনুপমা আর সায়নিকাকে ফল কিনে খাচ্ছিল। ট্যুরে অন্য অন্য ছিল তা
সাথে তীব্রও ছিল। তবে হুট করে তীব্র হাওয়া হয়ে যায়। প্রথমে বিষয়টি সায়নিকের চক্ষুগোচর হলে পরবর্তীতে সবার চক্ষুগোচর হয়। এবার সবাই মিলে তীব্রকে খুঁজতে লাগলো, কিন্তু তীব্রর দেখা মিলছে না। তীব্র সবিকে বারবার কল দিতে লাগলো, সে কল তুলছে না। হুট করে একটা বিকট আওয়াজ কানে আসলো। আওয়াজ বরাবর ছুটে গেল তারা, আর যাওয়ার পর সবার বুকটা ধুক করে উঠল। এমন একটা ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিল না। অনুপমা দাঁড়ানো থেকে বসে পড়ল। টুকটুকি ভয়ে কান্না জুড়ে দিল। এ অল্প বয়সে এত এত ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, সেটা বলার অপেক্ষায় রাখে না। তীব্র হাতে গুলি, আর কে সেই গুলি করেছে? কৌশিক ঘায়েল করেছে। কৌশিকের মৃতদেহটা নিচে পড়ে আছে। তীব্র কেন কৌশিককে মারলো তার বোধগম্য হচ্ছে না। পরিবেশটা অনেক উত্তপ্ত হয়ে আছে, এখন একদম স্তব্ধতা বিরাজ করছে। সায়নিকের মাথা গুলিয়ে যাচ্ছে তীব্র কেন কৌশিককে মারলো এটা ভেবে। কি এমন শত্রুতা কৌশিকের সাথে ছিল তীব্র? টুকটুকি অনবরত কাছে। সৌভিক চুপচাপ দাঁড়িয়েছে, কি থেকে কি হয়ে যাচ্ছে সেটা যেন তার মাথায় প্রবেশ করছে না। একজন এসে ঘটনায় উপস্থিত লোকগুলোকে দূরে সাজিয়ে দিল। তীব্রকে ধরে বেশ জোরে জোরে ধমকাতে লাগলো। ওনার সাথে আর কে এসেছেন? ট্রাভেল এজেন্সির মালিক তোফায়েল হোসেন। আর এবার মৃদু গলায় জবাব দিলেন, আমরা ট্রাভেল গ্রুপ থেকে উনি এসেছেন। আমরা আপনাদের কিভাবে সাহায্য করতে বলুন? তবে আপনাদের কাছে একটা অনুগ্রহ, আমাদের ট্রাভেল গ্রুপের নামটা যেন হাইড করা হয়, নতুবা ট্রাভেল গ্রুপের উপর নেতিবাচক প্রভাব পড়বে। এতে বোঝা গেল তিনি এখানে আইনের লোক। তিনি বেশ স্বাভাবিক গলায় জবাব দিলেন, আমরা এই বিষয়টা হাইড রাখবো। আপাতত এই গ্রুপে সবাই আমাদের আওতায় থাকেন। লোকেশনের রিসর্ট আপনাদের আলাদা করে রাখা হবে। কেউ আমাদের অনুমতি ব্যতীত কোথাও যাবেন না। আমাদের অনুমতি ব্যতীত কেউ কোথাও গেলে সেটা আপনাদেরই বিপদ ডেকে আনবে। তোফায়েল সাহেব বেশ নম্র গলায় উত্তর দিলেন, আপনি চিন্তা করবেন না, আমরা সবাই আপনাদের সাহায্য করব। কথাটা বলে তিনি আর তার সহযোগী বলে গ্রুপে সবাইকে একমত হতে। সহযোগী গ্রুপের সবাইকে একত্র করলো ইতিমধ্যে। এদিকে জানা গেল যিনি খুন হয়েছে তার তদারকি করছেন ওনার ভাই শামির হক। শামির হকের সবাই উদ্দেশ্য করে বলেন, ওনার পরিচিত এখানে কেউ আছেন? সবই কিছুটা মলিন মুখে জবাব দিল, আমি ওনার পরিচিত, তবে আমি ওনাকে তেমন চিনি না। উনি একজন ডাক্তার, ট্রিটমেন্টের প্রয়োজনে যতটুকু চেনা যায় ঠিক ততটুকু। এর বাইরে কোনো রকম ইনফরমেশন লাগলে আমাকে বলবেন না। আমি আর আমার পরিবার আপনাকে পুরোপুরি সাহায্য করব। স্বামীর চোখ বিচক্ষণ চোখে কিছুক্ষণ তাকিয়ে বলল, প্রয়োজনে যোগাযোগ করবো, আপাতত আমায় না বলে এই গ্রুপের কেউ ঢাকার বাইরে যাবেন না। সবাইকে বারবার সাবধান করে দেওয়া হচ্ছে, কারো যদি ইমার্জেন্সি কাজ থাকে সেটা আমাদের বলে অনুমতি নিয়ে যাবেন। অনুমতি ব্যতীত কেউ এক পা এগোবেন না বলে উনি তীব্রকে ঘটনাস্থল ত্যাগ করলেন। তীব্র শেষবার শুধু অনুপমার দিকে তাকালো। অনুপমার ক্ষীণ দৃষ্টিতে তীব্র দিকে কিছুক্ষণ দৃষ্টিপাত হলো। তীব্র একটা হাসি দিয়ে স্থান ত্যাগ করলো। সায়নিকের বোধ হচ্ছে না হুট করে তীব্র কেন এভাবে হাসলো। খুন করার পর কোনো পরিতাপ তার কি হতে পারে? এই খেলার মোড় কোথায় যাচ্ছে সে বুঝতে পারছে না। বারবার মনে হচ্ছে বাইরে থেকে কেউ এই খেলাটা পরিচালনা করছে। এখানে কেবল প্রতিটা মানুষ এই খেলার অভিনেতা অভিনেত্রী, কিন্তু কে এই খেলাটা পরিচালনা করছে সেটাই তার মাথায় ঢুকছে না। সৌভিক সায়নিকাকে ডেকে জিজ্ঞেস করলো, চুপচাপ কী ভাবছো? সবাইকে রিসোর্টে যেতে বলছো? তুমি আকাশের দিকে তাকিয়ে কী ভাবছো? সায়নিকা এবার সম্বিত ফিরে বলল, না কিছু না, চলো যাওয়া যাক। সবাই এবার রিসোর্টে আসলো। দিন পার হয়ে রাত হয়ে গেল। সবার মধ্যে আতঙ্ক, কি হচ্ছে এসব, আর কি হবে সামনের কারো জানা নেই। অনুপমা শুধু দম ধরে বসে আছে। খালা মাঝে মাঝে টুকটুকে সামলাচ্ছে, আবার সবার গতিবিধি লক্ষ্য করছে। কি থেকে কি হচ্ছে সব কিছু যেন একটা গোলকধাঁধা। রাত 3 বাজে 3টা, বাইরে থেকে হিমেল বাতাস আসছে। চারপাশে লেক, তার পাশে পাহাড়। জায়গাটা বেশ অসম্ভব সুন্দর। সৌভিক আনমনে কি যেন ভাবছে। জোরালো একটা আওয়াজ আসলো। সৌভিক লক্ষ্য করলো আওয়াজটা অনুপমার রুম থেকে আসছে। টুকটুকি মামা বলে কাঁদছে। সবাই দরজায় কড়া নাড়ল, রুমের দরজা খুলল না কেউ। অবশ্যই দরজা ভাঙা হলো। দরজা ভাঙার পর সায়নিকের মৃত লাশটা ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখা গেলো। ওড়না পেঁচিয়ে গলায় দড়ি দিয়েছে। সৌভিকের হাত পা কাঁপতে লাগলো। মুহূর্তে রুমে মানুষের সমাগম বেড়ে গেল। রিসোর্টের মালিক শামির খানকে ফোন দিলেন। তিনি না আসা পর্যন্ত এই লাশ নামানো যাবে না এবং ঘরের কোনো জিনিসে হাত দেওয়া যাবে না। সৌভিক থরথর করে কাঁপছে। টুকটুকি কোলে নিয়ে মেঝেতে বসে পড়লো। অনুপমা নিস্তেজ হয়ে যেতে লাগলো। এতক্ষণ সে আর নিতে পারছে না। শামির খান আসার পর লাশটা নামানো হলো। আপাতত লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হলো। শামির খানের চোখে গেল অনুপমার দিকে। কেন জানি না মেয়েটাকে অনেক বেশি সন্দেহ হচ্ছে তার। শামির খান এবার অনুপমার কাছে গিয়ে বলল, আপনাকে আমার সাথে একটু থানায় যেতে হবে। অনুপমা ভয়ে চুপসে গেল। তাহলে কি তার সব নাটক এবার ধরা পড়ে যাবে? এদিকে সবিকে পাওয়ার জন্য যা যা করেছে সব কি ফাঁস হয়ে যাবে? ভয়ে ভয়ে থানায় গেল। অনুপমাকে জিজ্ঞাসাবাদের জন্য দায়িত্ব হলো আদ্রকে। আর এতক্ষণ আদ্রই অনুপমাকে এত কিছু জিজ্ঞাসা করছিল। আদ্র অনুপমার মুখে কাহিনী শুনে বুঝতে পারছে না কি বলবে। কিছুক্ষণ চুপ থেকে অনুপমার দিকে আড়াই গ্লাস পানি দিয়ে এগিয়ে দিয়ে বলল, দেখুন, আপনি যদি সত্যিটা না বলুন আমি আপনাকে সাহায্য করতে পারবো না। এই খুনগুলোর পিছনে সত্যি কি আপনার কোনো হাত নেই? এ পর্যন্ত বলা সব কাহিনীগুলো সত্যি। শোনেন,
কৌশিককে সায়নিকাই খুন করেছিল। তীব্র কোর্টে যাকে খুন করেছে সে কৌশিকের রূপধারী অন্য একজন। সে নিজের কৌশিকের মতো করে প্লাস্টিকের মুখোশ পরে প্রমাণ করতে চেয়েছিল যে সে কৌশিক, তবে তার উদ্দেশ্য কী ছিল তার জানা নেই। সায়নিকা আর ময়নাতদন্ত হয়, সায়নিকার গলায় আপনার হাতের ছাপ পাওয়া যায়, এত কিছু প্রমাণ হয় যে খুনগুলোর জন্য আপনি দায়ী। অনুপমা চিল্লায় কাঁদতে লাগলো, বললো আমি সৌভিককে ভালোবাসি, তবে আমি আর ও তার জন্য অন্য কাউকে খুন করিনি। তীব্র কেন খুন করেছে আমার জানা নেই, সায়নীকে কেন আত্মহত্যা করেছে আমিও বলতে পারবো না। আমি কোনো খুন করিনি, আমি যতটুকু জানি ততটুকুই বলছি। আমি কাউকে খুন করিনি, আমাকে ছেড়ে দিন। আমি আর সৌভিক আর টুকটুকির কাছে যেতে, সৌভিককে ছাড়া আমার একদম ভালো লাগে না, আমাকে ছেড়ে দিন। আদ্র অনুপমার কান্না দেখে থমকে গেল। জীবনের অনেক আসামি দেখেছে, তবে কাউকে এতটা নিষ্পাপ লাগেনি যতটা অনুপমাকে লাগছে। তবে অনুপমার ভিতরে প্রতিটা প্রমাণ বলে দিচ্ছে যে এই খুনগুলোর জন্য অনুপমা দায়ী। এখানে আদ্র চাইলেও কিছু করতে পারবে না, অনুপমাকে যোগ্য শাস্তি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সব কিছু একটু শান্ত কেটে গেল কয়েকটা বছর। সৌভিকের খালা টুকটুকির বাসায় যাওয়ার অনুমতি পেল। অনুপমা করা কাজের জন্য সৌভিকের ভেতরটা কাঁপতে লাগলো। যদিও মেয়েটা এতটা অবহেলা করতো না, তাহলে হয়তো অন্যায় হতো, এতগুলো খুন হতো না। আজকের ভীষণ ভালোবাসতে কষ্ট হচ্ছে, আর অনুপমার জন্য সব কিছুর জন্য মনের অজান্তে নিজেকে জন্য দায়ী মনে হচ্ছে। এ অনুশোচনার ভার অনেক প্রখর, না চাইতে এড়িয়ে যাওয়া যায় না। খালি খালি রুমে একটা ছবি বের করে খিলখিল করে হাসছে আর বলছে, আমার আজকে সকল চাওয়া পূর্ণ হয়েছে তীরা, আমি তোকে হারানোর প্রতিশোধ নিতে পেরেছি। তুই সৌভিককে অনেক ভালোবাসতি, কিন্তু নিরুপমার জন্য সৌভিক কখনো তোকে পাত্তা দেয়নি। একটা সময় এই একতরফা ভালোবাসার শেষ রূপ নেয় তোর আত্মহত্যা। সৌভিককে বিয়ের দিন তোকে আমি হারিয়ে ফেলেছিলাম, সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি সৌভিকের জীবন আমি নরক করে দেবো। ভাবনার মতো কাজ, এ বাসায় কাজের লোক হিসাবে প্রবেশ করছি, সবার সাথে একদম ঘনিষ্ঠ হওয়া শুরু করছি। আমার চাওয়া ছিল আমি সৌভিকের কাছ থেকে নিরুপমাকে কেড়ে নেব, তবে সেটার জন্য দিন গুনছিলাম। আমার কাজটা সহজ হয়ে গেল, কৌশিকের প্রেমে নিরুপমা পড়লো, আর সহজ হলো যখন কৌশিককে সায়নীকে খুন করেছি। আর সেদিন আমি নিরুপমাকে খুন করি, এমনভাবে খুন করি যাতে মনে হয় খুন অ্যাক্সিডেন্ট। অপরদিকে সায়নীকে কৌশিকে খুন করে প্রমাণ লুটপাটে সক্ষম হয়। আমার আরও আগুন জ্বলতে থাকে। অনুপমা আসে এ বাসায়। আমি চেয়েছিলাম অনুপমা সৌভিকের প্রেমে পড়ুক, আবার তাদের বিয়ে পড়ুক, আবার তখন অনুপমাকে কেড়ে নিয়ে সৌভিককে আরও নিঃস্ব করে দিব। তবে সৌভিক তার জায়গায় অটল। অনুপমাকে আমি সবসময় সৌভিকের দিকে পরোক্ষভাবে ঝুঁকে পড়তে দেখতাম। একটা সময় অনুপমা সৌভিককে পাগলের মতো ভালোবাসতে থাকে। এই সময়টা সায়নিকের আগমন। সায়নীকে চাচ্ছিল সৌভিককে খুন করতে, তবে সেটা আমি হতে দিতে পারি না, কারণ আমি চাই সৌভিক পুরোপুরি মরুক। যেমনটা আমি আমার মেয়ে তীরাকে ছাড়া কষ্ট পাচ্ছি তেমনটা। তাই আমার টার্গেট এবার সায়নিকা খুন করে। ঠিক এজন্য একজনকে অনেকগুলো টাকার বিনিময়ে কৌশিক শেষে অভিনয় করতে বলছি। আর শুরু হয় আমার দ্বিতীয় নাটক। তীব্র আগমন হয় আচমকা। তীব্র অনুপমাকে ভালোবাসতো, আর সেদিন আমি নকল কৌশিককে বলে অনুপমাকে হ্যারেস করতে বাধ্য করি। আর বিষয়টা তীব্রর মনে প্রবেশ করিয়ে দিই যে কৌশিক যা বলেছে সেটা ঠিক না। আমি তীব্রকে বললাম কৌশিক প্রায় অনুপমাকে হ্যারেস করে, সে যেন কৌশিককে বুঝিয়ে বলে। তীব্র মনটা আমি বিষিয়ে দেই কৌশিকের প্রতি, যাতে করে একটা ঝামেলা তৈরি হয়, যাতে করে নকল কৌশিক সায়নিকাকে খুন করার পর আমি নকল কৌশিককে খুন করলে তার দোষ পড়ে তীব্রর উপর। তীব্র একটা সময় কৌশিকের থেকে আলাদা জায়গা নিয়ে বোঝাতে শুরু করলো। নকল কৌশিক বলেছিল তীব্রকে গুলি করার ভয় দেখাতে, তবে তীব্র সেটা আরও জটিল করে দিল যখন নিজেকে বাঁচাতে কৌশিকের হাত থেকে গুলিটা ছিনিয়ে নিয়ে আচমকা নকল কৌশিককে খুন করে দেয়। আমি কোনো কাজে প্রমাণ রাখতে পছন্দ করি না, এখন নকল কৌশিক ছিল আমার প্রমাণ, তাই তাকে আমি সরিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু সায়নিকার খুন করার পর হুট করে দাবার গুটি উল্টো হয়ে যায়। এবার বিপাকে পড়ি সায়নিকার খুন নিয়ে, কারণ সায়নিকার খুন করার দায়িত্ব ছিল নকল কৌশিকের উপর। এবার ছক কষে অন্যদিকে। সেদিন সায়নিকার সাথে অনুপমার হাতাহাতি হয় রাতে। অনুপমার আগে সায়নিকার গালে হালকা চেপে ধরছিল, আর তখনই আমার বুদ্ধি আসে। আমি সেদিন সায়নিকার রুমে ঢুকে সায়নিকাকে খুন করে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে রুমের দরজা লাগিয়ে দিয়ে একটা পথ দিয়ে বেরিয়ে যাই। কীভাবে বের হয়েছি সেটা আমি তো বলতে ফেসে যাব, তাই বলবো না। সব গোপন তথ্য মনে হয় না ফাঁস করা যায়। এবার সায়নিকা খুনের জন্য অনুপমা দায়ী হলো, সৌভিক আরও নিঃস্ব হলো। সৌভিক এ কষ্টটা আমার পরম শান্তি দেয়। আর তীব্র খুন করার পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, তাই খুনের পর থেকে সে পাগলের মতো হাসতে থাকে। এখন পর্যন্ত সে মানসিক ভারসাম্য অবস্থায় আছে। এবার আমার টার্গেট টুকটুকি। টুকটুকিকে সৌভিককে জীবন থেকে সরিয়ে আরও নিঃস্ব করে যাবো, আর সব কিছুর পরে আমি থাকবো এ গল্পের নির্দোষ। তীরা মা, শুধু তোর জন্য এত সব। এদিকে অনুপমা জেল থেকে সৌভিককে উদ্দেশ্য করে মনে মনে বলতে লাগলো, আমি না
জীবনটা এ কোনো মন নিল। তবে সবিককে আমি অনেক ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি কোনো খুন করিনি। আমার এই হালকা কাজে শুধু তোমার জন্য। খালা হালকা সুরে মেয়ে নিয়েছে আধো আধো কণ্ঠে বলল, মা, আমার এই প্রতিশোধগুলো খুন তোমার আত্মার শান্তির জন্য, শুধু তোমার জন্য মা, শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য। গল্পের দ্বিতীয় এবং শেষ পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।